হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিকে ফাউন্ডেশন ক্লাসের 47 নাম্বার ভিডিও নিয়ে। এখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের সংবিধানের উপর গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমিটা কি, কি কোন পটভূমিতে ভারতীয় সংবিধানটা রচিত হয়েছিল সেটা পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। এবং ভিডিও শেষে অবশ্যই তোমরা এমসিকিউ গুলো তোমরা সলভ করবে। এমসিকিউ গুলো প্রত্যেকটা পিওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া। সো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। আর স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে সংবিধানটা রেডি করিয়ে দেবো। তাই ভিডিওটা আজকে শুরু করছি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জন্য স্পেশাল ব্যাচ রাখা হয়েছে, যেখানে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপির উপরে ক্লাস চলছে। সেখানে তোমরা ফাউন্ডেশন জিকে পাবে, প্লাস সেগুলো পিডিএফ ফরম্যাটে নোটস পাবে। সেখানে তোমরা সেগুলো থেকে পিডিএফ করে নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। এবং তোমাদের জন্য সিলেবাস ভিত্তিক বিভিন্ন প্র্যাকটিস সেট রেখেছি, যেগুলো তোমরা এই সামনের এক্সাম গুলো ক্র্যাক করার জন্য বিভিন্ন প্র্যাকটিস সেট গুলো তোমরা সলভ করতে পারো। তাহলে শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে আছে ভারতীয় সংবিধানের পটভূমিতে কি কি ওয়ান লাইনার আছে, সেগুলো দেখে নাও। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ভারতের সংবিধান গঠনের মূল প্রেক্ষাপট। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হওয়াই হচ্ছে ভারতের সংবিধান গঠনের মূল প্রেক্ষাপট। 1600 সালে রাজকীয় সনদের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে অন্তর্ভুক্ত হয়। ভারত 28টি রাজ্য ও 8টি কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি দেশ। সেখানে ভারতের সংবিধানটি 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ওয়ান লাইনার, কিন্তু তোমরা যদি ভালো করে পড়ো তোমাদের এক্সামে কিন্তু তোমরা সহজেই কমন পেয়ে যাবে। প্রত্যেকটি লাইনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটি প্রজাতন্ত্র দিন হিসাবে পালিত হয়। যেদিন কার্যকর হয়েছিল অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি দিনটি কিন্তু প্রজাতন্ত্র দিন হিসেবে পালিত হয় ভারতে। ভৌগোলিক এলাকা অনুযায়ী ভারত সপ্তম অবস্থানে রয়েছে। নেক্সট চলে যাচ্ছি। নেক্সট কি লাইনটা তোমাদের দেখতে হবে, দেখো। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। জনসংখ্যার দিক থেকে তাহলে দ্বিতীয়, আর ভৌগোলিক এরিয়া ওয়াইজ তোমাদের যদি দেখো তখন হয়ে যাবে 7th পজিশনে রয়েছে ভারত। ভারত এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। মানে ভারতের অবস্থানটা কোন মহাদেশের পরিপ্রেক্ষিতে কোথায় রয়েছে, ভারতের পুরো যত ডিটেলস কে তোমরা জানতে পারো সেগুলো কিন্তু তোমাদের ডিটেলসে তোমরা রেডি করে রাখবে। এবং আমি আস্তে আস্তে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেগুলো তোমরা সামনে যে ভিডিওগুলো আসছে সেগুলো তোমরা একটু ফলো রেখো, তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে। পরের লাইনটা হচ্ছে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক বিবর্তন। যদি দেখা হয় ভারতীয় সংবিধানের ঐতিহাসিক বিবর্তন অনুযায়ী এর দুটি পর্যায় রয়েছে। সেটা হচ্ছে এক, কোম্পানির নিয়ম অনুযায়ী, আর 2 নম্বর হচ্ছে ক্রাউন রুল। এই দুটো পর্যায়, কোম্পানির নিয়ম চলেছে 1773 থেকে 1858 সাল পর্যন্ত, এবং ক্রাউন রুল চলেছে 1858 থেকে 1947 সাল পর্যন্ত। এবার কোম্পানির নিয়মে কি কি আইন প্রবর্তন হয়েছে সেগুলো একটু দেখে নাও। কোম্পানির নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল 1773 সালে। এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে হয়েছিল? 1784। এগুলো আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আগে তোমাদের কি কি আইন একবার দেখে নাও। সনদ আইন হয়েছিল 1813। তারপরে সেকেন্ড বার হয়েছিল 1833, এবং থার্ড বার হয়েছিল 1853। তিনটে সালই কিন্তু তোমরা দেখে রাখবে, বাট এদের সব প্রত্যেকটার বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা, সেইগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। এরপরে আছে ক্রাউন রুল। ক্রাউন রুলের অনুযায়ী ভারত সরকার আইন প্রবর্তিত হয় 1858 সালে। ভারতীয় কাউন্সিল আইন 1861 সালে, 1892 এবং 1909 সালে। ভারত সরকার আইন 1919 সালে হয়। ভারত সরকার আইন সেকেন্ড বার হয়েছিল 1935 সালে। ভারতীয় স্বাধীনতা আইন সর্বশেষে হয়েছিল 1947 সালে। এবার আমাদের ডিটেলসে পড়তে হবে। নিয়ন্ত্রক আইন বা রেগুলেটিং অ্যাক্ট যেটা হয়েছিল 1773 সালে, এর গুরুত্বটা কি? বাংলার গভর্নর জেনারেল করা হয়েছিল এই সময়ে। প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। এটা হয়েছিল রেগুলেটিং অ্যাক্টেরই সময়ে। বোম্বে গভর্নর ও মাদ্রাজ গভর্নরকে বাংলার গভর্নরের অধস্তনে নিযুক্ত করা হয়েছিল।
এই সময় 1774 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1774। এবং কোন সময়ে, কোন রেগুলেটিং অ্যাক্টের সময় এটা হয়েছিল সেটাও গুরুত্বপূর্ণ। এখানে একজন প্রধান বিচারপতি ও 3 জন বিচারপতি ছিলেন। প্রথম যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল তখন একজন প্রধান বিচারপতি, 3 জন অন্যান্য বিচারপতি ছিলেন। নিষ্পত্তির আইন যেটা হয়েছিল 1781 সালে, এর গুরুত্ব কি? রেগুলেটিং অ্যাক্ট 1773 সংশোধনের জন্য কিন্তু এই আইনটি প্রবর্তিত হয়েছিল। অর্থাৎ নিয়ন্ত্রক আইন বা রেগুলেটিং আইনের সংশোধনের কারণে এটা করার জন্য এই আইনটি প্রবর্তিত হয়েছিল। পরের প্রশ্ন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কি? 1784 সালে যেটা হয়েছিল, এটি কোড অফ ডিরেক্টরের নিয়ন্ত্রণাধীন ছিল। সনদ আইন 1793। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 20 বছরের জন্য ভারতে তার চুক্তি করেন। সনদ আইন 1813 গুরুত্বটা কি? কোম্পানির শাসন আরো 20 বছরের জন্য বাড়ানো হয়েছিল। ভারতীয়দের প্রথমবারের মতো কোম্পানির পরিষেবাতে সম্মতি দেওয়া হয়েছিল। কোম্পানির পরিষেবাতে সম্মতি দেওয়া হয়েছিল। এরপরে আমাদের দেখতে হবে সনদ আইন 1833-এ কি হয়েছিল। বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 1829 সালে সতীদাহ প্রথার বিলুপ্তি হয় এই সনদ আইনের সময়, 1833-এর সনদ আইন। 1834 সালে লর্ড ম্যাকলের সভাপতিত্বে প্রথম আইন কমিশন প্রবর্তিত হয়। ম্যাকলের কমিটির রিপোর্টের ভিত্তিতে 3টি যে আইন প্রণীত হয়েছিল সেগুলো কি কি? এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। দেওয়ানি কার্যবিধি কোড 1859 সালে হয়েছিল। ভারতীয় দণ্ডবিধি চালু হয় 1860। এবং ফৌজদারি কার্যবিধি কোড যেটা হয়েছিল 1869 সালে। তিনটে খুবই ভালো গুরুত্বপূর্ণ আছে, সালগুলো দেখে রাখবে। আবার এটাও জেনে রাখতে হবে তোমরা যারা মেন্স দেবে পরবর্তীকালে এইগুলো কিন্তু তোমাদের হেল্প করবে অনেকটাই। সনদ আইন 1853। সনদ আইন 1853-তে হয়েছিল। চার্টার অ্যাক্ট ইন্ডিয়া, চার্টার অ্যাক্ট নামে পরিচিত। 1853 সালে যে সনদ আইন হয়েছিল সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট। এটা একটা চার্টার অ্যাক্ট যেটা ইন্ডিয়া চার্টার অ্যাক্ট নামে পরিচিত। ভারত সরকার আইন 1858 সাল, সেটা এই আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিলুপ্ত করে। ভারত সরকার আইন 1858-র মাধ্যমে এটি ভারতের ভাইসরয় পদ তৈরি করে। ভারতীয় কাউন্সিল আইন 1861 সালে কি হয়েছিল? এই আইন ভাইসরয়কে নিয়ম ও আদেশ প্রণয়নের ক্ষমতা দেয়। 1859 সালে লর্ড ক্যানিং কর্তৃক প্রবর্তিত পোর্টফোলিওর পদ্ধতি স্বীকৃতি প্রদান করে। 1859 সালে লর্ড ক্যানিং কর্তৃক প্রবর্তিত পোর্টফোলিও পদ্ধতির স্বীকৃতি প্রদান করে লর্ড ক্যানিং। ভারতীয় কাউন্সিল আইন বা অ্যাক্ট 1892 সাল, যেটাতে এইটি একটি আইন পরিষদের কার্যাবলী বৃদ্ধি করেছিল এবং তাদেরকে বাজেট নিয়ে আলোচনা করার ও কার্যনির্বাহী প্রশ্ন করার ক্ষমতা দেয়। ভারতীয় কাউন্সিল আইন 1909 সাল, এর গুরুত্বটা কি? এই আইনটি মর্লে মিন্টো সংস্কার নামে পরিচিত। লর্ড মর্লে ছিলেন ভারতের তৎকালীন সেক্রেটারি অফ স্টেট এবং ভারতের ভাইসরয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1909 সাল, এই সালগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। এটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত। মন্টেগু ছিলেন ভারতের স্টেট সেক্রেটারি এবং গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড ছিলেন ভারতের গভর্নর জেনারেল। এই সময় চালু হয় দ্বৈত শাসন ব্যবস্থা। এই মন্টেগু চেমসফোর্ড যখন আইন প্রণয়ন হয় তখন দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। সাইমন কমিশনটা দেখে নাও। 1927 সালের নতুন সংবিধানের অধীনে ভারতের অবস্থা সম্পর্কে রিপোর্ট করার জন্য স্যার জন সাইমনের সভাপতিত্বে 7 সদস্যের একটি সংবিধিবদ্ধ কমিশন নিয়োগের ঘোষণা দেয়, যা সাইমন কমিশন নামে পরিচিত। এটা হয়েছিল 1927 সালে। কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ডটা কি? 1932 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের স্কিম ঘোষণা করেন, যা কমিউনাল অ্যাওয়ার্ড নামে পরিচিত। তাহলে এই সালটা কত? 1932 সাল। ভারত সরকার আইন 1935, এর গুরুত্ব কি? এটি একটি সর্বভারতীয় ফেডারেশন প্রতিষ্ঠার জন্য প্রদেশ এবং একক হিসেবে রাজ্যের মর্যাদা নিয়ে গঠিত। ক্রিপস মিশনটা কি? ক্রিপস মিশন 1942 সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ব্রিটিশ সরকারের প্রস্তাবের খসড়া ঘোষণা নিয়ে আসেন। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস 1942 সাল। এই প্রস্তাবনা অনুযায়ী ভারতের সংবিধান একটি নির্বাচিত গণপরিষদ দ্বারা প্রণয়ন করা হবে।
সংবিধানের উচিত ভারতকে ডোমিনিয়নের মর্যাদা, এটাই ছিল ক্রিস মিশনের উদ্দেশ্য। ক্যাবিনেট মিশন পরিকল্পনাটা কি? ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালের মার্চ মাসে লর্ড এটলি তিনজন ক্যাবিনেট মন্ত্রীর সমন্বয়ে ভারতে একটি ক্যাবিনেট মিশন পাঠান, যেটা হয়েছে 1946 সালে। এর উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে তার স্বাধীনতা অর্জনে সহায়তা করা। মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটা কি? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এটা, এর মাধ্যমে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর ও দেশভাগের পরিকল্পনা নির্ধারণ করা হয়। এবার সর্বশেষে আছে ভারতীয় স্বাধীনতা আইন 1947 সাল। 1947 সালের এই আইন ছিল যুক্তরাজ্যের সংসদ কর্তৃক গৃহীত একটি আইন যা ভারত ও পাকিস্তানের স্বাধীনতা পথ প্রশস্ত করেছিল এবং ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানকে চিহ্নিত করেছিল। এই ভারতীয় স্বাধীনতা আইন 1947 সাল। এরপরে আমরা এমসিকিউ দিকে চলে যাব। এমসিকিউ গুলো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। প্রথমেই আছে ভারতীয় সংবিধানে কোথা থেকে একক বিচারালয় ব্যবস্থা গৃহীত হয়েছে? ভারত সরকার আইন 1935, ভারত সরকার আইন 1919, ভারতীয় পরিষদ আইন না ভারত সরকার আইন 1858 সাল। এটার অ্যান্সার হয়ে যাবে ভারত সরকার আইন 1935 সাল। ভারতীয় সংবিধানের রাষ্ট্র নির্বাচনের পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জার্মান, মার্কিন যুক্তরাষ্ট্র। এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। নিম্নের কোন ব্রিটিশ ভারতে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করেছিল? ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1919, ক্যাবিনেট মিশন না সাইমন কমিশন। ব্রিটিশ ভারতে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করেছিল ভারত শাসন আইন 1935 সাল। কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়? এটা তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। এটা কবে গৃহীত হয়েছিল? নভেম্বর 26, 1949 সালে। পরের প্রশ্ন, ব্রিটিশ সংসদে ভারতের স্বাধীনতা অ্যাক্ট কবে পাস হয়? এটা হয়েছিল কবে? 18 জুলাই 1947 সালে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা আমি বলে দিয়েছি, তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করো। বি আর আম্বেদকর, সি রাজাগোপালাচারী, সর্দার প্যাটেল, লর্ড মাউন্ট ব্যাটেন। এটার অ্যান্সার হয়ে যাবে স্বাধীন ভারতে যদি বলা হয় তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতের সংবিধান গঠনের পূর্বে 1946 সালে কে উদ্দেশ্য সমাধানের প্রস্তাব দেন? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, বল্লভভাই প্যাটেল। এটার অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু। ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সময় মূলত কতগুলি অনুচ্ছেদ ছিল? 396, 392, 391 না 395? এটার অ্যান্সার হয়ে যাবে 395টি ছিল। 1928 সালে কংগ্রেস নেতাদের নিয়ে গঠিত একটি কমিটি ভারতের জন্য একটি সংবিধান খসড়া তৈরি করেছিলেন, সেই কমিটিটার প্রধান কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাত্মা গান্ধী, টিবি সাপ্রু, মতিলাল নেহেরু না জওহরলাল নেহেরু? এটার অ্যান্সার হয়ে যাবে কি মতিলাল নেহেরু। কোন দেশের সংবিধান থেকে কনকারেন্ট লিস্টের ধারণাটি ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল? আমেরিকা, ভারত, কানাডা, নিউজিল্যান্ড। এটার অ্যান্সার কি হয়ে যাবে কানাডা। 1935 সালে ভারত শাসন আইন অনুসারে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় আইনসভাকে, গভর্নর জেনারেলকে, প্রাদেশিক আইনসভাকে না প্রাদেশিক গভর্নরকে? এটার অ্যান্সার হয়ে যাবে কি গভর্নর জেনারেলকে। 1935 সালের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় আদালতের ছিল কেবল মূল এলাকা, কেবল আপিল এলাকা, কেবল পরামর্শদান এলাকা না সবগুলি ছিল? এটার অ্যান্সার হয়ে যাবে সবগুলি ছিল। মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা তিনটেই ছিল 1935 সালে আইন অনুযায়ী। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম, অরবিন্দ ঘোষ, সুভাষ চন্দ্র ব্যানার্জি না এম জি রানাডে? এটার অ্যান্সার হয়ে যাবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি আমি পাবো, এই স্লোগানটি কার? লালা লাজপত রায়, লোকমান্য তিলক, মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল। এটার অ্যান্সার হয়ে যাবে লোকমান্য তিলক। ভারতের সমবায় আইন প্রথম কবে চালু হয়? 1904 সালে, 1921, 1968, 1958 সালে? 1904 সালে ভারতের সমবায় আইন চালু হয়েছিল। কোন ভাইসরয়ের সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি, ওয়ারভিল, লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল লর্ড মাউন্ট ব্যাটেনের সময়। নেক্সট প্রশ্ন, ইম্পেরিয়াল পরিষদে কে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বিল পেশ করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, গোপাল কৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়। এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো অলরেডি পরীক্ষায় এসে দিয়েছে। গোপাল কৃষ্ণ গোখলে।
কোন বছর কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? 1937, 1930, 1948, 1938। এটার অ্যান্সার হয়ে যাবে 1937 সাল। মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের সাথে সম্পর্কিত ভারত শাসন আইন 1918, ভারত শাসন আইন 1920, ভারত শাসন আইন 1930, ভারত শাসন আইন 1919। এটা অ্যান্সার হয়ে যাবে কি মন্টেগু চেমসফোর্ড 1919। তাই এটা ভারত শাসন আইন 1919 অ্যান্সার হবে। নিম্ন উল্লেখিত কোনটির মাধ্যমে ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়? এটার অ্যান্সার কি হয়ে যাবে ভারত শাসন আইন 1935 অনুযায়ী ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিম্ন উল্লেখিত গণপরিষদের কোন কমিটির সদস্য ছিলেন না? রুলস অফ প্রসিডিওর কমিটি, আর্থ ও স্টাফ কমিটি, জাতীয় অর্থ ও স্টাফ কমিটি, জাতীয় ফ্ল্যাগ সংক্রান্ত অ্যাডহক কমিটি, বিজনেস অর্ডার কমিটি। এটার অ্যান্সার হয়ে যাবে বিজনেস অর্ডার কমিটি। 1944 সালে শ্রী রাজাগোপালাচারী রাজাজি ফর্মুলায় প্রাথমিকভাবে প্রস্তাব করেছিলেন দেশের রাজনৈতিক অচলাবস্থা সমাধান করতে, সাম্প্রদায়িক ভোটারদের প্রত্যাহারের চেষ্টা করতে, কংগ্রেসের প্রাদেশিক সরকারের বৃহত্তরভাবে সুরক্ষা করতে, না কোনোটিই নয়। এটার অ্যান্সার হয়ে যাবে দেশে রাজনৈতিক অচলাবস্থার সমাধান করতে। ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নিম্নের কোনটি সবথেকে বেশি সহায়তা করে? সাইমন কমিশন 1927, নেহেরু কমিটির রিপোর্ট 1928, স্বরাজ্য বিল 1895, সাংবিধানিক প্রস্তাব সংক্রান্ত সাপ্রু কমিটির রিপোর্ট। এটা হয়ে যাবে নেহেরু কমিটির রিপোর্ট 1928 সালে। ভারতের সর্বোচ্চ আইনের উৎস হিসাবে কোনটি বিবেচিত হয়? সর্বোচ্চ আইনের উৎস হিসাবে ভারতের সংবিধানকে বিবেচনা করা হয়। নিম্নের দেশগুলির মধ্যে কোনটি লিখিত সংবিধান নেই? ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, ইউএসএ না বাংলাদেশ? এটার অ্যান্সার কি হয়ে যাবে লিখিত সংবিধান নেই, ইউনাইটেড কিংডম। নিম্নের কোনটি ভারত সরকারের চরিত্রকে একক কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রীয় করেছিল? এটার অ্যান্সার হয়ে যাবে ভারত সরকার আইন 1935 সালটা। নিম্নের কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে কিছুই মেনে নেওয়া হয়নি? কিছুই নেওয়া হয়নি। এটা হয়ে যাবে কি আমেরিকা, জার্মানি, কানাডা না চীন? এটা প্রত্যেকে পারবে। চীনে কিন্তু চীনের সংবিধান থেকে কোনো কিছু নেওয়া হয়নি ভারতের সংবিধানে। কোন ভারত শাসন আইন অনুমতি দিয়েছিল প্রথম সংসদে কিছু প্রতিনিধির নির্বাচনের জন্য? এই অনুমতিটা দিয়েছিল ভারত শাসন আইন 1909 সাল। ব্রিটিশরা ভারত বিভাগের দাবি স্বীকার করেছিল কোথা থেকে? এটার অ্যান্সার হয়ে যাবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947 থেকে। 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয় নিম্নের কোনটি? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, সারা ভারত ফেডারেশন। এটার অ্যান্সার হয়ে যাবে কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা। এটা ওর বৈশিষ্ট্য নয়। ব্রিটিশদের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রিটিশদের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? প্রথমেই আমি আলোচনা করে দিয়েছি, এটা অ্যান্সার হয়ে যাবে 1600। তাহলে বুঝতে পারছো যে আমি যে অনলাইনের গুলো করিয়েছি কতটা ইম্পর্টেন্ট। এগুলো অলরেডি পরীক্ষায় এসে গিয়েছে। ভারতের স্বাধীনতা আইন 1947 কার্যকর হয় কবে? 3রা জুন 1947, 18 জুলাই 1946, 9 ডিসেম্বর না 20 নভেম্বর 1949? 1947, 3রা জুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি তোমরা স্পেশাল ব্যাচে জয়েন করতে চাও তবে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার চেক করবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম লিংক পেয়ে যাবে। সেই টেলিগ্রাম লিংকে গিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে অ্যাড করিয়ে দেবো, এবং কি কি প্রসিডিওর আছে সেগুলো তোমরা সেখান থেকে জেনে যাবে। তাহলে আজকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।